সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পরিমিতি যে বিভাগটা রয়েছে সাধারণ গণিতের, সেই পরিমিতির 16.2 অনুশীলনীর যে যাবতীয় সূত্র, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো এই সূত্রগুলো আমাদের মুখস্থ করাটা অবশ্যই জরুরি, কিন্তু পাশাপাশি সূত্রগুলো কিভাবে এসেছে, হ্যাঁ, সেটা আমরা যদি একটু বুঝে পড়ি, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, দেখলে ভালো লাগবে। তো প্রথমে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 5 থেকেই জানো যে আয়তক্ষেত্র কি জিনিস। আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং হচ্ছে প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে না? আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুইটা সমান হবে, এই বাহু সমান, এই বাহুটা এই বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। প্লাস আয়তক্ষেত্রের কর্ণ, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত যে দূরত্ব কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, এই দুইটা কর্ণ পরস্পর সমান হবে। তো তোমাদের 16.2 এ প্রথমে যে সূত্রটা রয়েছে যে একটা আয়তক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় আর একটা বাহুর দৈর্ঘ্য যদি b হয়, তাহলে এটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু দুইটার গুণফল, মানে ab বর্গ একক। ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু দুইটার গুণফল, আর কিছুই না। এটা তো ব্যাখ্যা করার প্রয়োজন নাই, একবারে বেসিক সূত্র এটা। হ্যাঁ, তো এটা গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো, আয়তক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে চাই, আয়তক্ষেত্রে দুইটা কর্ণই সমান, তার মানে একটা কর্ণের দৈর্ঘ্য বের করলেই হবে। তো আমাদের আয়তক্ষেত্রে এটা হচ্ছে কর্ণ। এই কর্ণ, দেখো এই কর্ণকে যদি আমরা ধরো যে d দিয়ে প্রকাশ করলাম, একটা কর্ণ হচ্ছে d, তো এই কর্ণটার দৈর্ঘ্য কি হবে একটু খেয়াল করো তো, যে এটা তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই কোণটা সমকোণী ত্রিভুজ, সেই আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় এখানে, যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, করা যায় না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে পিথাগোরাসের সূত্র থেকে, আমি বাংলা লিখবো না, হ্যাঁ, এগুলা তোমরা খুব সহজে বুঝে যাবে। পিথাগোরাসের সূত্র থেকে কি d স্কয়ার সমান কি, এই যে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, ঠিক না? তাহলে এখান থেকে তুমি d সমান কি পাবা? d সমান বর্গমূল করে দিলে হবে না দুই পাশে, বা স্কয়ার এই পাশ থেকে ওই পাশে গেলে রুট হয়ে যায়, এইটুকু তো জানো। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম এটা। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এত কি একক। হ্যাঁ, এটা কিন্তু বর্গ একক হবে না, কর্ণ। বোঝা গেছে? আয়তক্ষেত্রের কনসেপ্ট শেষ। এই দুইটা সূত্র জানলেই হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাহু দুইটার গুণফল, আর কর্ণ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো, আমরা বর্গ নিয়ে আলোচনা করব। বর্গ, তোমরা বর্গও চিনো আমার বিশ্বাস, অবশ্যই তোমরা বর্গ চিনো। বর্গ কি? যেই চতুর্ভুজের চারটা বাহু সমান, যেই চতুর্ভুজের চারটা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে বর্গ বলে না? এবং বর্গের কর্ণও সমান। ঠিক আছে? তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটা যদি a হয়, সবগুলাই তো a, তাই না? সবগুলাই a। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি হবে? দেখো তো, বর্গ সেও কিন্তু একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের মধ্যে একটা বিশেষ আয়তক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান, তাকেই বর্গ বলে। বর্গের আরেকটা সংজ্ঞা এটা। তাহলে বর্গের ক্ষেত্রফল কি বাহু দুইটার গুণফল হবে না? তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি হবে? বাহু দুইটার গুণফল, বাহু গুণ বাহু, এত বর্গ একক, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এ আর এ গুণ করলে কি হবে? a স্কয়ার, এত বর্গ একক। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কি পেলাম? বাহু স্কয়ার, ঠিক না? বাহুকে বর্গ করে দিলে বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা কর্ণ বের করতে চাই, ধরো এটা হচ্ছে আমাদের কর্ণ, কর্ণের দৈর্ঘ্য আবার d ধরে নেই, তাহলে এটা কি আবার সেই পিথাগোরাস না? সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে কি 2a স্কয়ার।
তাহলে এখান থেকে আমরা ডি কি পাই? ডি সমান পাই √2a²। তাহলে √2 আর a স্কয়ারকে রুট করলে কি a হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য, এখানে কর্ণ লিখে দিই, হ্যাঁ, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে সেটার ক্ষেত্রফল হবে a² এবং কর্ণের দৈর্ঘ্য হবে কি √2a। বুঝা গেছে? আয়তক্ষেত্র শেষ, বর্গ শেষ। এখন আসো সামান্তরিক। সামান্তরিকও তোমরা চিনো যে সামান্তরিক হচ্ছে কেমন? বিপরীত বাহুগুলো সমান্তরাল। যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি। সামান্তরিক দেখতে এমন হয়, ঠিক না? একুরেট হবে না, বুঝে নিও। এটা একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এই বাহু সমান, এই বাহু হচ্ছে এই বাহু সমান। সামান্তরিকের ক্ষেত্রফল যখন বের করবা, সামান্তরিকের এটা ধরো ভূমি, এটার দৈর্ঘ্য যদি b হয়, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? দেখো, সামান্তরিকের ভূমি দৈর্ঘ্য হচ্ছে b। খুব ইন্টারেস্টিং বিষয়টা। এই সামান্তরিকের উপরে তুমি যদি সামান্তরিকের একটা কর্ণ আঁকি আমরা, এই ধরো একটা কর্ণ, ঠিক আছে, একটা কর্ণ আঁকলাম, সামান্তরিকের কর্ণ। একটু খেয়াল করো যে এই কর্ণটা আঁকার ফলে এই সামান্তরিক সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিভাবে? এই বাহু সমান, এই বাহু সমান, আর এটা তো সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা সর্বসম। দুইটা ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে কি তারা সর্বসম? তাহলে এই ত্রিভুজকে তুলে এটার উপর বসায় দেওয়া যাবে, সব দিক দিয়ে সমান। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাইর করি, বের করে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা কি সামান্তরিকের ক্ষেত্রফল পাবো না? বুঝছো? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি তুমি বের করতে চাও, তাহলে একটা উচ্চতা লাগবে না? আমরা উচ্চতা এঁকে ফেলি। একটা অন্য কালার নিচ্ছি, যে এই ত্রিভুজটা, এইটার উচ্চতা, এখান থেকে যদি লম্ব আঁকো সেটাই তো উচ্চতা, তাই না? এই উচ্চতার মান ধরো দেওয়া আছে h। তাহলে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমি এত ডিটেইলস লিখবো না, হ্যাঁ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, আমি জানি তোমরা এগুলো বুঝো, খুবই ছোট সিলি কনসেপ্ট এগুলো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি গুণ হচ্ছে আমাদের উচ্চতা, তাই না? ভূমি তো b আর উচ্চতা হচ্ছে h, এত বর্গ একক, হ্যাঁ, বর্গ একক। তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিক ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি? এটা ডাবল হবে না, দ্বিগুণ। তাহলে 2 তার সাথে গুণ হবে আমাদের আগের ক্ষেত্রফল হাফ ইনটু bh। দেখো তো 2 কাটা যায় না, তাহলে কি থাকে? শুধু bh না? তাহলে আমরা কি লিখতে পারি? যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। যদি তোমাকে একটা সামান্তরিকের ভূমি দেওয়া থাকে প্লাস হচ্ছে উচ্চতা দেওয়া থাকে, তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে, ভূমি গুণ উচ্চতা, শেষ। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার আরেকটা কনসেপ্ট আছে, সেটা আমি এটুকুর মধ্যে দেখাই দিই আর এই চিত্রেই দেখাই দিই, হ্যাঁ, একটু খেয়াল করো। সামান্তরিকের ক্ষেত্রফল, যদি তোমাকে এই উচ্চতা দেওয়া থাকলো না, উচ্চতা তো দেওয়া থাকতে হবে, যদি উচ্চতা না দিয়ে তোমাকে বলে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেয়, একটা কর্ণের দৈর্ঘ্য যদি দিয়ে দেয়, ধরো যে এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিল, এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিল d, এবং এইখান থেকে এই কর্ণের বিপরীত যেই কৌণিক বিন্দু সেইখান থেকে এটার উপর লম্ব দিয়ে দিল, এটার উপর ধরো যে এটা লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, মনে করে নাও এটা লম্ব, হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই লম্বটা এটাও ধরো h দিয়ে আমি ডিনোট করি, এটাও h, হ্যাঁ, এটা কালো h, এটা হচ্ছে নীল h, বুঝে নিও। তোমাকে এখন কিন্তু এই দুইটা ইনফরমেশন দেয় নাই, এখন শুধু কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিছে একটা সামান্তরিকে, আর কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দিয়ে দিছে। তাহলে তোমার ক্ষেত্রফল কি হবে? তখন দেখো, কর্ণ তো সামান্তরিকে দুই ভাগে ভাগ করবে, এটা তো শিওর। তাহলে এইটুক ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করবা ভূমি গুণ উচ্চতা।
তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তারপর এই ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দিবা, ডাবল করে দিবা, তুমি কি পাবা? সামান্তরিকের ক্ষেত্রফল পাবা। বুঝছো ঘটনা? তাহলে এখান থেকে আবার কি বের হবে? আবার লিখে শুধু ক্ষেত্রফল লিখে দিই। হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আর সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে কি হবে? এর দ্বিগুণ হয়ে যাবে না? বুঝছো? ক্ষেত্রফল এইখানে না, এখানে লিখে দিই। হ্যাঁ, কার ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল। কিন্তু বইয়ে আছে, এগুলা বইয়ে আছে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। তাহলে টু টু কাটা কি থাকবে? ডি আর এইচ। তাহলে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল দুই ভাবে বের করতে পারো। যদি ভূমি আর উচ্চতা, সামান্তরিকের উচ্চতা দেওয়া থাকে তাহলে ভূমি গুণ উচ্চতা, আর যদি একটা কর্ণ এবং সেই কর্ণের উপর বিপরীত শীর্ষ থেকে যদি একটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এই কর্ণ গুণ হচ্ছে ওই শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দূরত্ব, ডিএইচ। বুঝছো? ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের সামান্তরিকের কনসেপ্ট। এরপর আছে হচ্ছে রম্বস। আমি এগুলো মুছে দেই। হ্যাঁ, এইবার আসো রম্বস। রম্বসের ক্ষেত্রফল কি হবে? এরপর দেখো রম্বস। তোমরা রম্বসও চিনো, যে যেই চতুর্ভুজের চারটা বাহু সমান কিন্তু কোন কোণ সমকোণ না, সেটা হচ্ছে রম্বস। বর্গের মতোই, কিন্তু এখানে কিন্তু সমকোণ হবে না, অর্থাৎ কর্ণগুলো সমান হবে না। রম্বসটা আমি আঁকি, দেখলেই তোমরা তোমাদের মনে পড়ে যাবে যে রম্বস কেমন। রম্বস হচ্ছে এমন টাইপের একটা চিত্র, চারটা বাহু সমান হবে, চারটা বাহু সমান হবে, ঠিক আছে? এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চারটা বাহুই সমান। একটা রম্বসের চারটা বাহু সমান কিন্তু কোন কোণ সমকোণ না, সেটা হচ্ছে আমাদের রম্বস। খেয়াল করো, খুব মনোযোগ সহকারে খেয়াল করো, যে একটা রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে ধরো যে কর্ণ দিয়ে দিল, রম্বসের কর্ণ দুইটা দৈর্ঘ্য দিয়ে দিল, তখন তুমি কিভাবে ক্ষেত্রফল বের করবে? রম্বসের কর্ণ এই যে এখান থেকে এই বিন্দু পর্যন্ত একটা কর্ণ, ধরো এই কর্ণের নাম হচ্ছে D1, আর এখান থেকে এই পর্যন্ত দিল এই কর্ণ হচ্ছে D2, ঠিক আছে? D1 এবং হচ্ছে D2 দুইটা কর্ণ। এখন দেখো রম্বসের কর্ণ দুইটা, এটা একটা জ্যামিতিক উপাদ্য আছে যে রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বুঝছো ঘটনা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, এটা প্রমাণ আছে। এই যে এই ত্রিভুজ সবসময় প্রমাণ করে ফেলা যায় যে এটা, এই যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। বুঝছো? তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এখন সমকোণে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, আর হচ্ছে সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে একটু খেয়াল করো তো, যে আমাদের এইটুক দৈর্ঘ্য, এই যে এখান থেকে এইটুক, এই দৈর্ঘ্যটা কি হবে? B1/2 হবে না? একটু ছোট জায়গা তো, B1/2 হবে না এইটুক? এই যে এইটুক D1/2, কারণ পুরোটা হচ্ছে কি D সমান দুই ভাগে তো ভাগ করে, তাহলে এটা কি? এই D1 এর অর্ধেক, D1/2। তারপর আমার এই পাশের দৈর্ঘ্যটা কি হবে? এই পাশের দৈর্ঘ্যটা হবে D2/2, বুঝে নিও, D2 এর অর্ধেক। এখন একটু খেয়াল করো তো, যে সামান্তরিকের এই যে রম্বসের এই যে নিচে একটা ত্রিভুজ, উপরে একটা ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজ দুইটাও কিন্তু সমান, সব দিক দিয়ে সমান। এই যে বাহু দুইটা সমান, এবং হচ্ছে এটা সাধারণ বাহু, তিনটা বাহু সমান। তাহলে এই ত্রিভুজটা তুলে এখানে বসায় দেওয়া যাবে, সর্বসম। তার মানে এইটার ক্ষেত্রফল বের করে সেটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কি পাবা? রম্বসের ক্ষেত্রফল পাবা না? বুঝছো? এই যে এই ত্রিভুজ, দেখো রম্বসের ক্ষেত্রফল আমি একবার লিখবো, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কি হবে? একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু চিন্তা করো,
এই ত্রিভুজ, এই যে উপরেরটা, এই ত্রিভুজের উচ্চতা কত? d1/2 আর ভূমি কত? d2। এটা তো উচ্চতা, এই যে 90 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি আমাদের কত? ভূমি হচ্ছে d2, d2 আগে লিখি, তার সাথে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে d1/2। এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। আর সম্পূর্ণ লম্বসের ক্ষেত্রফল হবে কি? তার দ্বিগুণ, এত বর্গ একক। বোঝা গেছে? উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা মানে এইটুক টু d1/2। আর সম্পূর্ণটাকে 2 দিয়ে গুণ করলে তুমি কি পাবা? সম্পূর্ণ লম্বসের ক্ষেত্রফল পাবা। তাহলে দেখো এখানে আমরা একটু কারুকাজ করে কি করতে পারি, একটা 2 কেটে দিতে পারো, এই যে এইটার সাথে এই 2 কেটে দিই, তাহলে কি হয়? হাফ, তার সাথে দেখো d1 আর d2 গুণ না, d1 d2। তার মানে আমরা ক্ষেত্রফলটা কি পেলাম? রম্বসের যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইনটু কর্ণ দুইটার গুণফল, হাফ ইনটু কর্ণ দুইটার গুণফল। বোঝা গেছে? এটা গেল রম্বস। এবার আসো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম নিশ্চয় চিনো তোমরা। ট্রাপিজিয়াম কেমন দেখতে? ট্রাপিজিয়াম হচ্ছে দুইটা বাহু সমান্তরাল হবে। দুইটা বাহু, যেই চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল কিন্তু বিপরীত দুইটা বাহু হচ্ছে অসমান্তরাল, যে কোনো দুইটা বাহু সমান্তরাল, সেটাকে ট্রাপিজিয়াম বলবে। এটা একটা ট্রাপিজিয়াম। এই বাহু আর এই বাহু দেখো সমান্তরাল না, দূরত্ব সব জায়গায় সমান, তাহলে সমান্তরাল। আর এই দুইটা বাহু এরা কিন্তু অসমান্তরাল। এই দুইটা বাহু দেখো এদিকে যখন মিলিত হয়ে যাবে না উপরে যেতে যেতে এক জায়গায়, এইটুকের দূরত্ব কম, এইখানে দূরত্ব বেশি, তাহলে এরা তো অসমান্তরাল। তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এখন তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করবে? হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ধরো যে এই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে a এবং হচ্ছে b। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে a আর b। এখন তোমাকে ট্রাপিজিয়ামের ধরো যে উচ্চতা দিয়ে দিল, এইখান থেকে এটার উপর যদি তুমি লম্ব আঁকো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতা দিয়ে দিল h। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য a এবং b আর উচ্চতা দিয়ে দিল h। ঠিক আছে? এটা দিয়েই ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখো এখন তুমি এই ট্রাপিজিয়ামের এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু কি করবা? যোগ করে দিবা। যোগ করে দিলাম। ঠিক আছে? এখন দেখো সমান হয় নাই কিন্তু, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হয়, সমান হওয়ার প্রয়োজন নাই। তুমি দেখো এই যে এই ত্রিভুজটা, এইটার ক্ষেত্রফল আর যদি এই যে উপরের যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাবা না? আমি এটাকে একটু নাম্বার করব, দাঁড়াও, নাম্বার না, এগুলাকে ডিলিট করে দিই আমি। ধরো এটা a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে c, এটা হচ্ছে d। তাহলে a b c d হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়াম ভিতরে দুইটা ত্রিভুজ আমরা তৈরি করছি লাল যে কালি দিয়ে, আমরা দুইটা ত্রিভুজ বানাইছি, একটা হচ্ছে a b d ত্রিভুজ আর একটা হচ্ছে b c d ত্রিভুজ। তাহলে সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফলকে আমি এইভাবে লিখে দেই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়াম, এটা দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই বোঝাবে। a b c d ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কালার করে দিলাম, সমান কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ a b d এটার ক্ষেত্রফল যোগ ত্রিভুজ কোনটা? b c d এর ক্ষেত্রফল। বুঝা গেছে? এখন দেখো তো a b d ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি কত? a আর উচ্চতা কত? h। এখন b c d ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, b c d ত্রিভুজের যদি এটাকে তুমি ভূমি বিবেচনা করো b, উচ্চতাও কিন্তু h, এই ত্রিভুজের উচ্চতাও কিন্তু h। বিশ্বাস হয় না? দেখো আমি এটাকে বর্ধিত করি, এই যে রেখাকে ধরো যে এদিকে আমি বর্ধিত করলাম, রেখাকে বর্ধিত করলাম, তার উপর তুমি এখান থেকে যদি একটা লম্ব টানো, এই বিন্দু থেকে যদি একটা লম্ব টানো, তাহলে দেখো এটাও কি h হবে না? বুঝছো? তার মানে এই ত্রিভুজটার উচ্চতাও কিন্তু h। বোঝা গেছে? তাহলে এই ত্রিভুজের উচ্চতা h এবং এই ত্রিভুজের ভূমি হচ্ছে b। যদি এটা ঘুরায় চিন্তা করো তাহলে এই ত্রিভুজের ভূমি b আর উচ্চতা কিন্তু h। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু
ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ। বুঝা গেছে? এত বর্গ একক। হ্যাঁ, এইবার দেখো দুইটা থেকে যদি তুমি হাফ কমন নাও কি থাকবে? এইচ প্লাস হচ্ছে বিএইচ। তারপর দুইটা থেকে এইচ ও কমন নেওয়া যায় না, কিন্তু এইচটা কমন আমরা নিয়ে সামনে না লিখে পিছনে লিখবো। দেখো এইচ দুইটা কমন নিয়ে পিছনে লিখলাম, তাহলে এত বর্গ একক। তার মানে কি? একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ হচ্ছে উচ্চতা। শেষ, এটাই ক্ষেত্রফল। একটা ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু তোমাকে দিয়ে দিবে, দিয়ে এদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা দিয়ে দিবে। এই উচ্চতায় কিন্তু সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, তখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবে এই সূত্র দিয়ে, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু দুইটার গুণফল গুণ হচ্ছে সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ হচ্ছে উচ্চতা বা গুণ হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। কাদের মধ্যবর্তী দূরত্ব? সমান্তরাল বাহু দুইটার। বুঝা গেছে? ট্রাপিজিয়াম ছাড়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে বহুভুজের, সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সুষম বহুভুজ, হ্যাঁ, এটা মুছে দিলাম। সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সুষম বহুভুজ, সুষম বহুভুজ হচ্ছে যেই বহুভুজের প্রত্যেকটা বাহু সমান এবং সেই বহুভুজের একটা কেন্দ্র থাকবে, একটা সেন্টার পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট থেকে ওই বহুভুজের প্রত্যেকটা কৌণিক যেই বিন্দু সেটা সমান হবে, তাকে বলা হয় সুষম বহুভুজ। সুষম পঞ্চভুজ হতে পারে, সুষম ষড়ভুজ হতে পারে, সপ্তভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে। বুঝছো? তারপরে 10টা বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হতে পারে। যেটাই হোক, সুষম বহুভুজের ভিতরেও একটা প্যাটার্ন আছে, একটা মিল আছে। সেই মিলটাই আমি এখন দেখানোর চেষ্টা করব। সুষম বহুভুজ দেখো, কোন বহুভুজগুলো সুষম একটু খেয়াল করো। একটা সুষম বহুভুজ, সবচেয়ে ছোট যে সুষম বহুভুজ সেটা হচ্ছে আচ্ছা ওই জিনিসটা পরে দেখাই, আগে আমি পঞ্চভুজ আর ষড়ভুজ তোমাদের দেখাই। সুষম ষড়ভুজ দেখতে কেমন হয়? সুষম ষড়ভুজ দেখতে হয় এরকম। আমি পারফেক্ট ভাবে আঁকতে হয়তো পারবো না, বুঝে নিও, ঠিক আছে? এইটাই ধরো সুষম ষড়ভুজ। 6টা বাহু না এখানে? খেয়াল করো, এখানে 6টা বাহু না? এখানে হচ্ছে 6টা বাহু, 1 2 3 4 5 6, এবং 6টা বাহু সমান হবে, প্রত্যেকটা বাহু সমান, এবং তাদের একটা সেন্ট্রাল পয়েন্ট থাকবে, একটা কেন্দ্র থাকবে। এইখান থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দুর দূরত্ব সমান হবে, এটাকে বলা হবে সুষম বহুভুজ। তাহলে এটা কি? সুষম ষড়ভুজ, 6 বাহু বিশিষ্ট। সুষম পঞ্চভুজ হতে পারে। পঞ্চভুজটা খেয়াল করো, পঞ্চভুজটা এই একটা বাহু, দুইটা বাহু, দুইটা বাহু এখানে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সুষম পঞ্চভুজ দেখতে এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুষম পঞ্চভুজ। দেখতে সুন্দর হচ্ছে না? বুঝে নিও। এটার কেন্দ্র তাহলে এটা কেন্দ্র আমি বড় করে রাখতেছি, কেন্দ্র কিন্তু অনেক ছোট বিন্দু হবে, তোমরা যাতে দেখতে পারো এই কারণে বড় করে রাখছি, ঠিক আছে? তাহলে সুষম ষড়ভুজ, সুষম পঞ্চভুজ, সবগুলাই সুষম বহুভুজ। এই সুষম বহুভুজের আমরা একটা সূত্র প্রতিপাদন করব। সূত্রটা আমি আগে লিখে দিই, যে সুষম বহুভুজের ক্ষেত্রফল কি হয়। একটা সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ধরো বাহুর দৈর্ঘ্য a, এই বাহুটা a, তাহলে সেটার সূত্র হচ্ছে, এটার ক্ষেত্রফল হবে, আমি এইখানে লিখে দিই ক্ষেত্রফলটা, হ্যাঁ, ক্ষেত্রফল, এটার এরিয়া হবে na² / cot 180 ডিগ্রি ভাগ হচ্ছে n, ঠিক আছে? এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা আমরা প্রতিপাদন করব, একটু খেয়াল। এই n হচ্ছে যে কয়টা বাহু, সেই সুষম বহুভুজের বাহু কয়টা। যদি পঞ্চভুজ হয় তাহলে n এর মান 5, যদি ষড়ভুজ হয় n এর মান কত? 6, যদি অষ্টভুজ হয় তাহলে n এর মান কত? 8। আর a হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ওই বহুভুজটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a।
আর কট তো তোমরা চিনোই, কট হচ্ছে ত্রিকোণমিতিক। হ্যাঁ, 180 ডিগ্রি ভাগ হচ্ছে n। n কি? ওই যে আমাদের যে কয়টা বাহু বিশিষ্ট বহুভুজ n হচ্ছে তার। পঞ্চভুজের ক্ষেত্রে n হচ্ছে 5, ষড়ভুজের ক্ষেত্রে 6। এখন আমরা এই সূত্রটা প্রতিপাদন করব। এই সূত্রটা কিভাবে এসেছে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ, দেখো সুষম ষড়ভুজকে যদি আমরা এই কৌণিক বিন্দুর সাথে যোগ করে দিই, খেয়াল করো, কৌণিক বিন্দুগুলোর সাথে আমরা যোগ করে দিলাম, এটাও যোগ করে দিই। হ্যাঁ, এই সূত্রটাই একটু বুঝতে হবে এবং খুবই ইন্টারেস্টিং, খুবই মজার সূত্রটা। ঠিক আছে, খুবই কার্যকর এবং মজার সূত্র। সমান কি কয়েকটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে হচ্ছে 5টা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজগুলো সমান। কেন সমান সেটা আমি একটু দেখাই। সমানের আগে একটা জিনিস ইম্পর্টেন্ট, যারা কেন্দ্রে কি কোণ তৈরি করবে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে দেখো তো কেন্দ্রে সম্পূর্ণ কোণটা কত? 360 ডিগ্রি না? এইখানেও সম্পূর্ণ কোণ কত? 360 ডিগ্রি না? তাহলে দেখো তো সম্পূর্ণ কোণ যদি 360 হয় তাহলে এই কোণটার মান কত হবে বলতে পারবা? সবগুলা কোণ কিন্তু সবগুলা কোণ মিলে 360 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণ কিন্তু সমান। কেন সমান সেটাও দেখো। এই দুইটা ত্রিভুজ খেয়াল করো, এই দুইটা ত্রিভুজের এই বাহু এই বাহু এই বাহু সমান, মানে এই বাহু সমান এই বাহু, এটা তো সাধারণ বাহু। আবার এই বাহু সমান এই বাহু, তাহলে এই ত্রিভুজের তিনটা বাহু, এই ত্রিভুজের তিনটা বাহু সমান না? তাহলে এই ত্রিভুজকে ভাঁজ করে এটার উপর বসায় দেওয়া যাবে। সর্বসম ত্রিভুজ এরা, এবং সবগুলাই আসলে সর্বসম ত্রিভুজ। এই কারণে এই প্রত্যেকটা কোণের মান সমান। এইখানেও এই কোণ এই কোণ সমান হবে, এই কোণ এই কোণ সমান হবে, এইগুলা কোণও সমান। বুঝছো? হ্যাঁ, ত্রিভুজের সর্বসমতা দিয়ে এটা প্রমাণ করা যায়। তারপরে দেখো তাহলে এই কোণটা কত হবে? সম্পূর্ণটা হচ্ছে 360, 360 কে তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। এই কোণটা কত হবে? এই যে এই কোণ 360 কে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে না? 5 তো সমান সমান কোণ না এখানে। তার মানে আমাদের ওই বহুভুজটার বাহু যেই কয়টা, তোমাকে 360 কে তত দিয়ে ভাগ করলে তুমি কি পাবা? এই কোণটার মান পাবা। বুঝছো? যদি অষ্টভুজ হইতো তাহলে এখানে কোণটা পাইতা কত? 360 ভাগ হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমরা এটা সাধারণ ফরম্যাটে লিখবো। তো তাহলে আমরা এই কোণের মানটা আমি সাইডে লিখে দেই। হ্যাঁ, 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। n কেন? n হচ্ছে আমরা তো জানি না, আমরা একটা সাধারণ ফরম্যাট বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, যে সুষম ষড়ভুজ হোক, সপ্তভুজ হোক, অষ্টভুজ হোক, আমাদের এখানে যে কোণটা তৈরি হবে সেটা হবে 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। বোঝা গেছে? এবার আসো এই কোণ, এইখানের কোণ আমরা বের করব। হ্যাঁ, এইখানের কোণ আমরা এই কোণের মান কিন্তু জানি না, কিন্তু এই দুইটা কোণ সমান আমরা জানি। তুমি এই দুইটা কোণকে থিটা ধরে নাও। দেখো আমি এই দুইটা কোণকে থিটা ধরে নিলাম, যে এই কোণটা হচ্ছে থিটা। তাহলে কি এই কোণটাও থিটা না? সব কোণগুলাই থিটা। এখন দেখো তো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণ মিলে কত? 180 ডিগ্রি না? ত্রিভুজের তিন কোণ মিলে কত? 180 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। খেয়াল করো, খুবই মজার কিন্তু বিষয়টা। এই যে এখানেও আমি এঁকে দিই, দুইটা চিত্র দিয়ে এই জন্যই বানাচ্ছি। ধরো এইটা আর হচ্ছে এইটা, এটাও থিটা, তাহলে এইটাও থিটা, দুইটা কোণ সমান। এবং এই কোণটার মান কত? এটা হচ্ছে 360 ভাগ হচ্ছে n। একই জিনিস। এইবার দেখো আমরা থিটার মান বের করব। ত্রিভুজের তিন কোণ মিলে কত? 180 ডিগ্রি না? তাহলে এইখান থেকে তুমি যদি থিটা বের করতে চাও, ত্রিভুজের তিন কোণ, তাহলে এই কোণের মান কত? থিটা। এই কোণের মান কত? থিটা। তার সাথে যোগ হবে কত? 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। এবং এই তিনটা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ মিলে কত? 180 ডিগ্রি। বুঝছো ঘটনা? তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। এইখান থেকে আমাদের মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে এই থিটা বের করা। ঠিক আছে, এই থিটা মান বের করা। দেখো থিটা কত? 2 থিটা সমান 180 ডিগ্রি। এটা যদি ওই পাশে নিয়ে যাও, আচ্ছা ওই পাশে নিয়ে যাই, সমস্যা নাই। ওই পাশে নিয়ে গেলে কত হবে? 360 ডিগ্রি ভাগ হচ্ছে n। তাহলে এইখান থেকে আমরা থিটা কি পাই দেখো তো। যদি 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও, ভাগ করে দেওয়া যায় না?
2 দিয়ে দুই পাশেই সমীকরণ তো 2 দিয়ে এটারে ভাগ করলে কত হবে 90 ডিগ্রি 2 দিয়ে এটারে যদি ভাগ করো তাহলে কত হবে 180 ডিগ্রি বাই n বুঝছো এইটুকু কি ক্লিয়ার থিটার মান তাহলে আমরা পেলাম 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ভাগ হচ্ছে n এই থিটার মানটা কোথায় লাগবে দেখো খেয়াল করে এখন আমরা এইখান থেকে যদি একটা লম্ব আঁকি এইখান থেকে বাহুর উপর একটা লম্ব আঁকলাম তুমি এইখান থেকে আঁকতে পারো এখান থেকে আমরা বাহুর উপর একটা লম্ব আঁকলাম এই লম্বটা ধরো যে h লম্ব h আমাদের মেন টার্গেট হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা যদি 5 দিয়ে গুণ করে দিই এটার ক্ষেত্রফল বের হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা 6 দিয়ে গুণ করে দিই তাহলে সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল বের হবে না বুঝছো তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আসলে বের করতে চাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে ভূমি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাহলে h লাগবে আমাদের টার্গেট হচ্ছে ওই উচ্চতা h বের করা তুমি দেখো h যদি বের করতে চাও আরেকটা জিনিস এই দুইটা ত্রিভুজ দেখো সর্বসম এই কোণে সমান এটা তো সাধারণ বাহু এই বাহু সমান তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম না ভাঁজ করে এটা আমরা বসায় দেওয়া যাবে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দেখো তো এইখান থেকে এই পর্যন্ত মান কত a/2 না হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত মান কি a/2 বুঝছো হ্যাঁ আমি এটা একটা আমি এই ত্রিভুজটা এখানে এঁকে দিই দেখো ত্রিভুজটা হিজিবিজি হয়ে গেছে তো আমি বড় করে এঁকে দিই এই ত্রিভুজটা ধরো যে আমি এখানে আঁকলাম এই যে বড় ত্রিভুজটা এখান থেকে কি আঁকছি লম্ব আঁকছি এটা হচ্ছে h এই কোণটা হচ্ছে থিটা আর সম্পূর্ণ হচ্ছে a এই দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে এইটুক কি a/2 পুরাটা a তাহলে এই ত্রিভুজে তুমি যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো tan থিটা অ্যাপ্লাই করবে দেখো লম্ব আছে ভূমি আছে থিটা আছে তাহলে কি এটা তো 90 ডিগ্রি এই যে জিনিসটা 90 ডিগ্রি তাহলে এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যাবে না tan থিটা সমান কি লম্ব বাই ভূমি না এই যে লম্ব নিচে কি ভূমি tan থিটা মানে লম্ব বাই ভূমি ত্রিকোণমিতি ক্লাস যারা করেছো তারা জানো এটা খুব সহজ বিষয় tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এখন tan থিটা তুমি tan থিটাকে আরেকটু এইদিকে এখানে ক্ষেত্রফল লিখতে হবে তো আচ্ছা লিখছি দেখো tan থিটা তাহলে tan থিটা তো আমরা মান বের করছি না তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিগ্রি বাই n ওই থিটার মানটা এখানে বসায় দিলাম আর এইটা দেখো ভাগ আছে এটা উল্টায় যাবে না গুণ হইলে তাহলে 2 উপরে চলে যাবে না তাহলে এটা গুণ করলে আসলে হয় 2h ভাগ হচ্ছে a 2h বাই a এই পাশেরটা এইটুকু ক্যালকুলেশন তোমরা নিশ্চয়ই বুঝো আই হোপ তোমরা বুঝো থিটার মান বসাই দিলাম এবার দেখো আমরা ত্রিকোণমিতিতে কি শিখেছিলাম যে tan 90 ডিগ্রি মাইনাস সামথিং কি হয়ে যাবে tan cot হয়ে যাবে না sin 90 ডিগ্রি মাইনাস সামথিং তখন কি হয় cos হয়ে যায় tan 90 ডিগ্রি মাইনাস থিটা তখন কি হয়ে যায় cot থিটা হয়ে যায় ওই যে cosine হয়ে যায় আমি ত্রিকোণমিতিতে ব্যাখ্যা করছিলাম না তাহলে তুমি tan 90 ডিগ্রি মাইনাস একটা কিছু আছে tan 90 ডিগ্রি মাইনাস সামথিং তাহলে এটা কি cot থিটা হয়ে যাবে না খুব খেয়াল করে এই বিষয়টা তাহলে এটা কি হবে cot থিটা মানে cot এই যে এত সমান কি 2h বাই a বুঝছো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা এটা জানো নিশ্চয়ই না জানলে ত্রিকোণমিতির ওই ক্লাসটা করবা বা ত্রিকোণমিতির অধ্যায় বই খুললেই তোমরা দেখতে পারবা প্রথম চ্যাপ্টারে আছে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা হয় হ্যাঁ এইখান থেকে আমরা আমাদের মেন টার্গেট কিন্তু h এর মান বের করা উচ্চতা তাহলে h যদি বের করো আমি আরো দুই লাইন লিখি 2h বাই a সমান মানে ওইটাই পাশে লিখলাম এটা ওই পাশে লিখব cot 180 ডিগ্রি ভাগ হচ্ছে n তাহলে এখান থেকে আমরা h এর ভ্যালু পাই a ওই পাশে গেলে উপরে যাবে 2 নিচে চলে আসবে তার মানে কি a/2 cot 180 ডিগ্রি ভাগ হচ্ছে n বুঝছো আমাদের মেন টার্গেট ছিল h এর মান বের করা
উচ্চতা h পেলাম, মানে এই ত্রিভুজটার হাইট পেলাম, এই ত্রিভুজটার হাইট পেয়ে গেলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে লিখে দেই। হ্যাঁ, যেহেতু ত্রিভুজ এখানে আছে, বুঝে নিও। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই ত্রিভুজের ভূমি কত? a না, সম্পূর্ণ ভূমি a, আর উচ্চতা কত? h, আর h মানে তো এইটা, আমি একবার h বসাই। তারপরে দেখো হাফ ইনটু a ইনটু এই ডট গুণ দিয়ে দিই, জায়গা গুণ ডট গুণ h ইনটু h না, সরি, h এর তো ভ্যালুই বসাবো। h এর ভ্যালু কত? a/2 cot 180 ডিগ্রি বাই n। বোঝা গেছে? তাহলে এটা গুণ করলে কি হয় দেখো, 2 আর 2 গুণ করলে 4 না, 4, আর উপরে কি a আর a গুণ করলে a স্কয়ার, তার সাথে হচ্ছে cot 180 ডিগ্রি ভাগ হচ্ছে n। তাহলে আলটিমেটলি আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এটাকে ওই বাহু সংখ্যা দিয়ে গুণ করতে হবে না? পঞ্চভুজে কয়টা আছে? ত্রিভুজ 5টা, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। ষড়ভুজে 6 দিয়ে গুণ করতে হবে, মানে বাহুর সংখ্যা যেই n সেটা দিয়ে গুণ করলেই এই ত্রিভুজের ক্ষেত্রফলকে গুণ করলেই সুষম বহুভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। লাল কালার দিয়ে লিখি, অতএব সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান কি হবে? n দিয়ে গুণ করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে। তাহলে n দিয়ে গুণ করা মানে কি? n তো এখানে গুণ হবে, তাই না? গুণ করলে টুকরার সাথে গুণ হবে। তাহলে n a স্কয়ার বাই 4 cot অফ 180 ডিগ্রি ভাগ হচ্ছে n। এটাই হচ্ছে আমাদের সেই সূত্র, কাঙ্ক্ষিত সূত্র। ওই দেখো সূত্র, বুঝছো কি ঘটনা? এটা হচ্ছে সুষম বহুভুজের একটা জেনারেল ফরম্যাট, সুষম বহুভুজের একটা জেনারেল ফরম্যাট। ষড়ভুজ হইলেও এই সূত্র খাটবে, পঞ্চভুজ হইলেও খাটবে, সপ্তভুজ, অষ্টভুজ, ঠিক আছে, যত বহুভুজই হোক এটা খাটবে। এখন খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো, যে এই সুষম বহুভুজ সর্বনিম্ন কয় বাহু বিশিষ্ট হইতে পারে। তোমরা যারা অনেক ফাস্ট, যারা বলতে আমি জানি যে সবাই ফাস্ট, আসলে সবাই ফাস্ট, তোমরা হয়তো বুঝে গেছো যে সবচেয়ে ছোট, আমি মুছে দিব এখন। হ্যাঁ, শুধু ক্ষেত্রফল নিয়ে একটু কাজ করব। ক্ষেত্রফলটা আর একটু মার্ক করে দিই, এই যে দেখো, আমি এখন ওই জিনিসটা দেখাবো যে সবচেয়ে ছোট সুষম বহুভুজ কি হবে। সবচেয়ে ছোট সুষম বহুভুজ কি হবে? বোর্ড নষ্ট হয়ে যাচ্ছে আবার কালিতে। দেখো সবচেয়ে ছোট সুষম বহুভুজ কি হবে, আমি একটু দেখাচ্ছি, বিষয়গুলো একটু বোঝা উচিত। হ্যাঁ, জ্যামিতিতেও কাজে লাগবে এটা। সবচেয়ে ছোট বলতে আকারে ছোট না, মানে সবচেয়ে স্বল্প বাহু বিশিষ্ট সুষম বহুভুজ কি হবে? সেটা হবে আসলে সমবাহু ত্রিভুজ। দেখো আমরা সমবাহু ত্রিভুজ জানি না? সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহু সমান, এইটারও একটা সেন্ট্রাল পয়েন্ট পাবা, ভর কেন্দ্র পাবা। এটা আসলে ভর কেন্দ্র, যেখানে তোমার মধ্যমাগুলো যেখানে ছেদ করবে সেটা হচ্ছে ভর কেন্দ্র। হ্যাঁ, তাহলে এই যে ভর কেন্দ্র, এইখান থেকে সবগুলোর দূরত্ব সমান, তাহলে একটা তোমার ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সেটা হচ্ছে একটা সুষম বহুভুজ। ঠিক আছে, তারপরে দেখো আমরা বর্গ চিনি না, বাঁকা করে লিখছি আবার। বর্গর কি ছিল বুঝে নাও, এটা বর্গ। হ্যাঁ, একটু ছোট বড় হয়েছে, আমি এটাই বর্গ। হ্যাঁ, প্রত্যেকটা বাহু সমান, এইটাও সুষম বহুভুজ। এবং সবচেয়ে বেশি বাহু বিশিষ্ট, অসংখ্য বাহু যদি তুমি দিয়ে, মানে অসীম সংখ্যক বাহু দিয়ে যদি একটা সুষম বহুভুজ বানাও, সেটা কি হবে আসলে? বুঝছো সেটা কি হবে? সেটা আসলে একটা বৃত্ত হবে।
ঠিক আছে, বৃত্ত কিন্তু একটা সুষম বহুভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজ সেটাও সুষম বহুভুজ, একটা বর্গ সেটাও সুষম বহুভুজ, আর একটা বৃত্ত সেটা হচ্ছে সুষম বহুভুজই। অসংখ্য বাহু দিয়ে, ঠিক আছে, অসীম সংখ্যক বাহু দিয়ে তুমি যদি একটা সুষম বহুভুজ আঁকো সেটা একটা বৃত্ত হবে। বুঝতে পারছো? আমরা এইগুলা দেখি যে এই সূত্রে খাটে কিনা, আমরা যে সূত্র শিখলাম এইগুলার ক্ষেত্রফল বের হয় কিনা। দেখো বের হবে। এই যে কি এটা, এই সমবাহু ত্রিভুজ, এটা প্রত্যেকটা বাহু কি এ না, এবং বাহু কয়টা? তিনটা। তাহলে এটার ক্ষেত্রে n এর মান কত? 3। তাহলে আমরা এই সূত্রে এটা ফেলি, দেখি এই ক্ষেত্রফল বের হয় কিনা। তাহলে এইটার ক্ষেত্রফল সূত্র কি ছিল? na²/4 cot 180 ডিগ্রি ভাগ হচ্ছে n, তাই না? এখানে এটা মুছে দিলাম, একটু বড় করে লিখি। দেখো তাহলে n এর মান কত? 3 না, সাথে a স্কয়ার, তিন বাহু, তাহলে n এর মান 3, নিচে কত? 4। তারপর আমাদের এইখানে দেখো 180 ডিগ্রি, আর n এর মান কত? 3। দেখো তো কত হয়? 3 পরে লিখি, 3a স্কয়ার, নিচে হচ্ছে 4। cot কত ডিগ্রি এটা দেখো তো? 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 60 হয় না? 60 ডিগ্রি হয় না? cot 60 ডিগ্রি। আর cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান কত বলতো? cot 60 ডিগ্রির মান 1/√3। মনে আছে? মনে না থাকলে আবার দেখে আসবা, ওই ত্রিকোণমিতি মান সহজে বের করার টেকনিক দেখাই দিয়েছি ওইটাতে। হ্যাঁ, যারা দেখেছো তারা নিশ্চয়ই তাদের মনে আছে। তাহলে cot 60 মান 1/√3। দেখো তো √3 আর 3 এটা কিন্তু কাটাকাটি করতে পারবা তুমি। তুমি যদি এই √3 দিয়ে 3 কে কাটো তাহলে একটা √3 পাবা না? √3 আর √3 গুণ করলে তুই 3 হয়। তাহলে একটা √3 কেটে দিলে √3 দিয়ে আরেকটা √3 থাকে না? তাহলে তুমি এখানে কি পেলা দেখো তো? √3/4 আর সাথে কি a স্কয়ার। মনে আছে প্রথম এই পরিমিতির প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম যে সুষম না, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার। দেখছো এই সূত্র দিয়ে এটা বের করা সম্ভব, পসিবল। এবার আসো বর্গ। বর্গেরটা আরো ইন্টারেস্টিং। এই বর্গের ক্ষেত্রফল, হ্যাঁ, বর্গের ক্ষেত্রফল এই সূত্র দিয়েই করব। সূত্র কি? na²/4 cot 180 ডিগ্রি বাই n। n এর মান এখানে কত? 4 না? এই যে 4, তাহলে 4, চারটা বাহু, তাহলে তো 4ই। আর a স্কয়ার, এই প্রত্যেকটা বাহু ধরো a, তাহলে এখানে হচ্ছে 4, আর cot 180 ভাগ হচ্ছে 4। দেখো তো 4 4 কাটা যায় না, কি থাকে? a স্কয়ার। আর cot কত ডিগ্রি? আমি আরেকটা লাইন লিখি, এটা ভাগ করলে কি? cot 45 ডিগ্রি না? cot 45 ডিগ্রির মান মনে আছে? 1। cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে গুণ করলে কি হবে? a স্কয়ার। বুঝছো বর্গ? তো সূত্র নিয়ে এই ছিল ব্যাখ্যা। ক্লাস এখন থেকে বেশি লেন্দি করব না, যাই না তারপরও যে কত মিনিট হয়েছে। তোমরা সূত্রগুলো যদি ভালোভাবে বুঝো এই চ্যাপ্টারের অঙ্ক একদম সহজ মনে হবে, ট্রাস্ট মি, একদম সহজ মনে হবে, তোমরা নিজেরাই পারবা। তারপর আমি পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনের যেই গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।